নিশি বিরাট বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টের মালিককে কান ধরে উঠবোস করাচ্ছে। নিশির হাতে একটা হকি স্টিক। নিশির পেছনে 10-15 জন ছেলে মেয়ে দাঁড়ানো। রেস্টুরেন্টের সাইনবোর্ড নামিয়ে সেটা ভেঙে ফেলা হয়েছে। ভালো খাবারগুলো এলাকার সব গরিব মিসকিনদের দিয়ে দিচ্ছে, আর খারাপ খাবারগুলো রেস্টুরেন্টের পাশে ডাস্টবিনে ফেলে দিচ্ছে তার লোকেরা। একটা চেয়ার আনলো বাদল। নিশি এসে বসে চেয়ারটাতে। রেস্টুরেন্টের নাম নির্জনা ফুড কর্নার। মালিকের নাম রাকিব। রাকিব কান ধরে উঠবোস করছে আর জোরে জোরে বলছে, আমি আর কখনো বাসি খাবার বিক্রি করব না। ওই থাম, কতবার উঠবোস করেছে রে? 217 বার আপু। রাকিব সাহেব, আপনি যে বিরিয়ানিতে গরুর মাংসের বদলে কুকুরের মাংস দেন, তারপর বাজারের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেন, সেই খবর আমরা কিন্তু অনেক আগেই পেয়েছিলাম। ভাবছিলেন আমরা জানতে পারবো না। নিশি থাকতে এই উপজেলাতে কোনো ক্রাইম চলবে না, সেটা তো হতে দেব না। জিশান, পুলিশকে কল করেছিলি? জি আপু, করেছি। ওরা আসলো বলে। গুড। আজ থেকে এই রেস্টুরেন্ট বন্ধ। কাশেম মামার ফুচকার দোকান হবে এটা। ঠিক আছে আপু। আপু এটা করিয়েন না, আমার বউ বাচ্চা আছে, ওরা কিভাবে থাকবে? এখান থেকে যা টাকা পেতাম সেসব দিয়েই সংসার চলতো। চুপ কর হারামি, ন্যাকামি করিস। এতক্ষণ তো লাথি পড়ছিল তোর গায়ে, এবার কিন্তু স্টিক দিয়ে পেটাবো। এমন করবেন না, টাকা লাগলে আপনাকে আমি দেব, তারপরও এমনভাবে বন্ধ করে দেবেন না। টাকার অফার করতেই নিশি রেগে স্টিক দিয়ে পেটাতে যাবে রাকিবকে, তখনই পুলিশ আসলো। নিশি থেমে যায়। নিশির সাথে কুশল বিনিময় করে পুলিশ অফিসার রাকিবকে থানায় নিয়ে চলে যায়। রাকিব জিপে ওঠার সময় নিশির দিকে তাকিয়ে বলে, আপনি কাজটা ভালো করলেন না, সময় মতো আমিও এটা ফেরত দেব। নিশি মুচকি হাসি দেয়। কয়েক মিনিটের মধ্যে পুরো রেস্টুরেন্ট খালি করে দেয় নিশি। আসলে রাকিব রেস্টুরেন্টে খাবারের মধ্যে ভেজাল মেশাতো। মাংসের বদলে কুকুরের মাংস দিত। ভালো মাছের জায়গাতে অর্ধ পচা মাছের তরকারি বিক্রি করত। আর মিষ্টিগুলো তো পচাই থাকতো। এই জন্য নিশি এসে সব কিছু নষ্ট করে দিয়েছে। কাশেম মামার ফুচকার দোকান। সাইনবোর্ডটা টাঙানোর জন্য নিশি মই নিয়ে দোকানের সামনে ছাদে আসে। মইয়ের উপরে দাঁড়িয়ে সাইনবোর্ডটা ঠিকঠাক করছে। নিচে বাদল মই ধরে আছে। একটা অটো আসে সেখানে। জায়গাটা অটো বা রিক্সা স্ট্যান্ডও বলা যায়। অটো থেকে এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটা ছেলে নামলো। জিসান বাদলকে ডাক দেয়। মারিয়া মেয়েটা মই ধরতে আসবে, কিন্তু তার আগেই মই থেকে পিছলে নিশির ধম করে নিচে পড়ে যায়। কিন্তু উঁচু থেকে পড়ার পরেও নিশির কিছুই হয় না, বরং বেশ আরাম পেয়েছে। এমন সময় আহ আহ শব্দ করে কে যেন কুকিয়ে উঠল। নিশি দ্রুত উঠে দাঁড়ায়। তাকিয়ে দেখে পাওয়ার চশমা, উস্কো খুস্কো চুল, মুখে দাড়ি গোফের বালাই নেই। তবে মুখের একদম নিচে কয়েকটা ছোট ছোট দাড়ি রেখে দেওয়া একটা ছেলে পড়ে আছে মাটিতে। নিশি চমকে ওঠে। উঁচু থেকে পড়েছে, কেন তার কোথাও লাগেনি এতক্ষণে বুঝতে পেরেছে সে। কারণ নিশি উঁচু থেকে ছেলেটার উপরেই পড়েছে। ছেলেটা কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো। নিশির দিকে না তাকিয়ে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, সাবধানে কাজ করতে পারেন না? যেটা পারবেন না সেটা কেন করবেন? নতুবা চোখ মেলে করবেন। কানা হয়ে কাজ করলে অন্যের যে অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আজকে দেখলেন। পারলে আমার থেকে একটা চশমা নিয়ে যাবেন। ছেলেটা কথাগুলো বলে থামলো। কনুইতে বেশ খানিকটা কেটে গেছে। ছেলেটা সেখানে বারবার ফু দিচ্ছে, কিন্তু ছেলেটার জ্ঞান শুনে নিশির লোকেরা দৌড়ে এগিয়ে আসে ছেলেটাকে মারার জন্য। কিন্তু নিশির সাথে সাথেই বাধা দেয়। ছেলেটার দিকে তাকায়। ছেলেটা কপাল থেকে চুলগুলো সরিয়ে সামনে নিশির দিকে তাকায়। নিশি বলে, সরি, পা পিছলে মৈশহ পড়ে গিয়েছি। দেখে শুনে কাজ করবে। যদি অন্য কেউ হতো কানের নিচে 2-4টে বসিয়ে দিত। নিজে যেটা পারবেন না সেটা করার কোনো মানে নেই। এই তুই কে রে? আমাদের ম্যামকে জ্ঞান দিচ্ছিস? তোকে কিন্তু পিটাবো বলে দিলাম। চুপ কর, তুই কোথায় গিয়েছিলি মই ছেড়ে? মইটা সরে যাওয়াতেই তো পিছলা খেয়েছি। সরি আপু। যাই হোক। নিশি সামনে তাকায়। ছেলেটা নেই সামনে, সে হাঁটা ধরেছে। নিশি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। জিসান এসে বলে, আপু, কি হয়েছে? ছেলেটা কে রে? আগে তো এলাকাতে দেখিনি। জানি না, মনে হয় নতুন আসছে।
দেখতে কিন্তু হেব্বি সুন্দর। ছেলেটার হাতে অনেকখানি কেটেছে। যাই হোক, বাদ দে। ফুচকার দোকান আজকের মধ্যেই সাজাবি। আজকে সন্ধ্যা থেকেই ফুচকা শুরু। কাশেম মামা, এবার তো খুশি আপনি? তোমাকে যে কি করে ধন্যবাদ দিমু এটা আমার মাথায় আইতাছে না। তো আল্লাহ দেখো তোমায় বহু ভালো কিছু দিবে। আচ্ছা হয়েছে, এবার যেন আর আপনি মেয়ে আর ছেলেকে কাজে পাঠাবেন না, পড়াশোনা করাবেন আর আন্টির চিকিৎসা করাবেন। দোকানের ভাড়া কিন্তু ঠিক মতো দিয়ে দেবেন জায়গার মালিককে। এলাকাতে তেমন ফুচকার দোকান নেই, সুন্দরভাবে চালাবেন। ঠিক আছে মা, তুমি যা কইবা তাই হইব। এই কাজ শেষ করে চলে আয় দ্রুত। নিশি চলে যায়। কাশেম রোজ বিকালে রাস্তার পাশে ফুচকা ঝালমুড়ি বিক্রি করত, কিন্তু এলাকার কিছু পাতি মাস্তানেরা রোজ রোজ কাশেমের থেকে টাকা কেড়ে নিয়ে যেত। তবে যাওয়ার আগে দোকানের সব কিছু নষ্ট করেও যেত। এসব নিশির কাছে বিচার দেওয়ার পর ওই ছেলেগুলোকে পিটিয়ে হাসপাতালে পাঠায় নিশি। আর এখন তো কাশেমের জন্য একটা দোকানও ঠিক করে দিয়েছে নিশি। কলিং বেলের শব্দ হয়। জেরিন এসে দরজা খুলে দিল। জেরিন দরজার সামনে ধুলোয় জড়ানো কাপড় চোপড় পরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা বারবার কনুইতে ফু দিচ্ছে। কনুইটা বেশ খানিক কেটেছে। জেরিন দেখে বলে, এখন মাফ করেন, কিছুই দিতে পারবো না। আগে দেখতাম বয়স্ক ফকির আসতো, কিন্তু এখন দেখি ইয়াং ফকিরও আসে বাড়িতে। কি দিনকাল আসলো রে। কি? আমি ফকির? কে আসলো রে জেরিন? ঘরের ভিতর থেকে জামিলা বেগম কথাটা বলল। জেরিন চিৎকার করে বলে, মা, একটা ইয়াং ফকির আসছে, দেখে যাও। দেখলেই তুমি অবাক। জামিলা বেগম মেয়ের কথা শুনে দ্রুত দরজার কাছে আসে। দরজার বাইরে ছেলেটাকে দেখে জামিলা বেগম বলে, আরে নিলয়, চলে আসছো? এই অবস্থা কেন তোমার? তুমি চিনো ওনাকে? গাধি, এটা তো টিচার, প্লাস তোর বাবার অফিসের ছেলে। হায় হায়, আমার টিচার উনি? কিন্তু এমন কেন? আগে কিছু বলার সুযোগ দিন। আগে ভিতরে এসো বাবা। নিলয় ভিতরে আসে। জেরিন তো লজ্জায় দূরে গিয়ে দাঁড়ায়। হোম টিচারকে শুরুতেই অপমান করলো সে। বেশ লজ্জা পাচ্ছে জেরিন। জামিলা বলে, এবার বলো তো কি হয়েছে? আসলে আন্টি, আপনাদের এলাকায় যে 4 রাস্তার মোড় আছে না, ওখানে নেমে অটোর ভাড়া দিয়ে এদিকে আসছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার উপর দম করে পড়ে। আমি নিচে পড়ি রাস্তার উপরে। রাস্তার যত ধুলো সব আমার গায়ে। দেখুন না, কনুইটাও কেটে গেছে রাস্তার ইটের টুকরোতে। কি বলো? এটা তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট। তা মেয়েটা কি আকাশ থেকে পড়লো? আগে জানতাম আকাশ থেকে বৃষ্টি পড়ে, এখন ছেলেদেরও গায়ের উপর মেয়েরাও পড়ে। চুপ থাক, খালি পাকনা পাকনা কথা শিখেছিস। থাপড়িয়ে তোর দাঁত বের করা আমি বন্ধ করাবো, বুঝেছিস? আসলে মেয়েটা একটা দোকানে সাইনবোর্ড টাঙাচ্ছিল, মই থেকে পিছলে আমার উপরেই এসে পড়ে। ও তাই বলো? আচ্ছা দাঁড়াও, স্যাভলন এনে দিচ্ছি, তুমি কাটা জায়গাটা পরিষ্কার করে আসো। ওইদিকে ওয়াশরুম আছে। ঠিক আছে আন্টি। নিলয় ওয়াশরুমে চলে যায়। জেরিন মুখ টিপে টিপে তখনও হাসছে। প্রথম দিন পড়াতে এসে এই রকম অবস্থা, বাকি দিন তো পড়েই আছে। জামিলা বেগম জেরিনকে আরও একটা ঝাড়ি দেয়। ঝাড়ি খেয়ে জেরিন মুখ বন্ধ করে। কিছু সময় পর নিলয় বের হয়। জামিলা স্যাভলন এনে দিয়েছে। নিলয় স্যাভলন লাগিয়ে সেখানে মলম দিল, তারপর উঠে বলে, আন্টি আজকে থাক, আজকে পারবো না। এমন অবস্থাতে পড়াতে পারবো না, অন্যদিন আসবো। চলে যাবা? সপ্তাহে 4 দিন পড়ানোর কথা, আর আমি এই এলাকাতেই এসে উঠেছি। মোড় থেকে গাড়িতে 5 মিনিটের রাস্তা। পরশু আসবো। আচ্ছা ঠিক আছে, তা কিছু খেয়েও যাও, খালি মুখে যেও না। না থাক, আসছি আজকে। নিলয় আর দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে চলে আসে। নিলয়ের খুব রাগ লাগছে। স্টুডেন্টের সামনে কেমন একটা লজ্জাতে পড়তে হলো তার। সব হয়েছে ওই মেয়েটার জন্য। পড়বি তো পড়, রাস্তায় পড়, তা না নিলয়ের উপরে এসে পড়তে হলো। নিলয় বিরক্ত হলেও সে সব নিয়ে আর ভাবে না। নিশি বসে আছে চেয়ারে। কালো কাঁচের টেবিলের বিপরীতে বসা আয়েশ সাহেব সিগারেট খাচ্ছে। নিশির দিকে তাকিয়ে বলে, সামনে এমপি নির্বাচন, দলীয় পার্টি থেকে যারা দাঁড়ায় তারাই পাস করে, বিপরীত দলের কেউ দাঁড়ালে সে মারা যায়। আমি মেয়র হয়েছি,
তোমাকে চেয়ারম্যান বানিয়েছি। এবার কিন্তু এমপি নির্বাচনে আমি এমপিতে দাঁড়াচ্ছি। মনে রেখো, এমপি আমাকেই হতে হবে। চিন্তা নেই আঙ্কেল, আমি আছি তো। এমপি পলাশ কিন্তু পরপর 4বার এমপি পদে আছে। সেটা তো থাকবেই। সরকার যদি 25 বছর ধরে দেশে ক্ষমতার আসনে বসে, তাহলে যে কাউকে দলের পক্ষ থেকে বারবার নির্বাচিত করবে। ভোট কেন্দ্রে কিন্তু কোনো জনগণকে প্রবেশ করতে দেয় না ওরা। তুমি কিন্তু এবার সব ব্যবস্থা করবে। চিন্তা নেই আঙ্কেল, কালো রাতের শেষে যদি দিনের আলো আসতে পারে, তাহলে রাত কখনো লম্বা হতে পারে না। রাতের আধারে যদি শেয়ালের শব্দ দূর থেকেও শোনা যায়, তবে সিংহের গর্জনও কম নয়। অপেক্ষা করুন দিনের আলোর। তবে টাকা লাগবে অনেক। যারা জোর দেখায় তারা টাকার কাছে দুর্বল। চিন্তা নেই, টাকার ব্যবস্থা করে দিব। তাহলে ধরে নেন আপনি এমপি। নিশি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নিশি এতক্ষণ তার বাবার বড় ভাইয়ের সাথে কথা বলছিল। নিশি তার চাচার খুব কাছের আর আদরের মানুষ। আয়াস সাহেব নিজের সন্তানদের থেকেও নিশিকে সবচাইতে বেশি ভালোবাসে। নিশি তার খুবই আদরের একজন বিদায় নিজের ছেলেকে রেখে নিশিকে এই ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছে। তিনি এই উপজেলার মেয়র, রাজনীতিতে বেশ দক্ষ। কিন্তু ডিএস লীগ বছরের পর বছর এই দেশে ভোট চুরি করে শাসন করছে। আর তাই নিশির ব্রেনে রাজনীতির পোকা ঢুকিয়ে ডিএস লীগের বিপরীতে আয়াস সাহেব রাজনীতি করে থাকে। তার ক্ষমতাও যে কম তা নয়, তবুও বারবার এমপির কাছে সে পরাজিত হচ্ছে। নিশি পার্টি অফিস থেকে বের হয়ে ওর লোকদের কাছে আসে। চেয়ারম্যান হলে কি হবে? নিশির সাথে লোকজনের অভাব নেই। এমনিতে দেখতে যথেষ্ট সুন্দরী, আর রাজনীতি মাইন্ডের লোক তো যে ছেলেই প্রপোজ করে তাকেই দলে টেনে নেয়, পিছনে ঘোরায়, তারপর আপু বনে যায় সময় সুযোগ বুঝে। এই জন্য ফ্রিতে বলা যায় সব ছেলেরা নিশির পিছনে থাকে। তবে নিশি কিন্তু চেয়ারম্যান হয়ে বেশ নাম ডাক করে ফেলেছে। এমপির থেকেও নিশি 2 উপজেলাতে বেশ পপুলার। তার কারণ তো সকালেই ঘটল। এলাকায় যত লয়াল কোয়ালিটির মানুষ আছে সবাই নিশি বলতেই ছুটে আসে। এই জন্য সে পরপর 2বার চেয়ারম্যান হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতে। পলাশের পরিবারে কে কে আছে রে? 2টো ছেলে আর একটা মেয়ে, আর উনি আর তার বউ। দুটো ছেলের মধ্যে বড় ছেলেটা কে? বড় ছেলে কোথায় থাকে জানে না কেউ, তবে শুনেছি দেশের বাইরে থাকে। তবে ছোট ছেলেটা বেশ হাবাগোবা আছে। আপনার সাথে সেম ইয়ার হবে ছোট ছেলে। ও, ওটা কি টার্গেট কর। সে যেন আমাকে প্রপোজ করে। ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলে সেটাকে তুলে নিয়ে গুম করে দেয়। আর যদি না থাকে, তাহলে খেলাটা আমি করব। আর এমপির মেয়ের সাথে জিশান লাইন মারা শুরু কর। আমি? হ্যাঁ, কেন? ছেলে হয়েছিস কি করতে? একটা মেয়েকে পড়াতে পারবি না? না মানে আসলে শালা, যা ভাগ। হাতে চুরি পড়বি এখন থেকে। না না পারবো, মেয়েটাকে পটাবই। গুড, কিন্তু ভালোবাসবি না, প্রেম দেখাবি। প্রেমে পড়বি না। যদি পড়েছিস তাহলে কিন্তু তোকে তুলে এনে পেটাবো। মেয়ে যেন তোর প্রেমে হাবুডুবু খায়। কাজে নেমে পড় সবাই। নিশির প্ল্যান হলো এমপি পলাশের দুর্বলতাকে আগে টার্গেট করা। তারপর আয়াস সাহেব ফোন হাতে নিয়ে বসে আছে। কতক্ষণ পায়চারি করেও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। হঠাৎ টুম করে একটা মেসেজ আসলো। একটা ফাঁকা নাম্বার থেকে মেসেজ। নাম্বারটা কার জানে না আয়াস সাহেব, তবে এটাই হলো আয়াসের টাকার মেশিন। কারণ ব্ল্যাঙ্কৃত নাম্বারটি একজন হ্যাকারের, যার নাম অ্যানিমাস। আপনি মনে হয় আমাকে স্মরণ করেছেন। সেই নাম্বার থেকে ইংরেজিতে লেখা একটি বাক্য আসলো। আয়াস সাহেব মুচকি হাসে। তখনই আরও একটা মেসেজ আসে তার ফোনে। মুচকি হাসির মানে আমি জানি। তুমি জানো আমি হাসছি কি না? জানবো না কেন? আপনার পার্টি অফিসে 4টে সিসি ক্যামেরা, যার মডেল ও বিল্ড নাম্বারও বলে দিতে পারি। আর সেই ক্যামেরার আওতায় যারা যুক্ত, মানে হলো যারা ক্যামেরার সামনে আসে, আমি তাদেরকেও জানি। তা মিস্টার হ্যাকার, তুমি যে অন্যায় করেছো, সিসি ক্যামেরা হ্যাক করে কত পার্সোনাল জিনিস জেনে ফেলেছো। হ্যাক জিনিসটাই তো চুরি, তাহলে মানবতা দেখিয়ে কি হবে? মনে রাখবেন, কোনো হ্যাকার কারোর সাথে বন্ধুত্ব করলে
সেখানে হ্যাকারের ফায়দা আছে। তাহলে তুমি আমাকে ফায়দা ছাড়াই উপকার করছো কেন? কত টাকা লাগবে? তুমি কথা এড়িয়ে যাও। যতবারই জিজ্ঞাসা করি কি চাও, কে তুমি, কেন উপকার করো, তখন কথা এড়িয়ে যাও। অথচ আমি টাকার সংখ্যা বলবো, তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, যেটার পাসওয়ার্ড তুমি জানো। কী সমস্যা তোমার? সময় নেই, জলদি বলেন। 1 কোটি। আর কোনো রিপ্লাই আসে না এনিমাসের থেকে। আয়াস সাহেব ভাবতে বসে সে কে, সে ছেলে নাকি সে মেয়ে? এত বড় হ্যাকার হয়ে সে তাকেই কেন উপকার করে? নিশে ফুচকার দোকানের সামনে বসে আছে। এটাই এখন ওদের আড্ডার স্থান, বা বলা যায় নিশির জন্য এটাই চেয়ারম্যানের অফিস। নিশে বিচার করতে বসেছে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না আর। মেয়েটা চলে যেতে চায় ছেলেটার থেকে। ছেলেটার দাবি তার বউ পরকীয়া করে বলেই চলে যাবে। এই বিচার শেষ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। নিশি বসে চা খাচ্ছে। এমন সময় একটা অটো এসে থামলো সেই দোকানের সামনের রাস্তায়। অটো থেকে সেদিনের ছেলেটা মানে নিলয় নামলো। ভাড়া মিটিয়ে সামনে তাকায়, ফুচকার দোকান দেখতে পায় নিলয়। নিশি দেখে সেদিনের সেই ছেলেটা। নিশি দ্রুত এগিয়ে আসে, পিছন থেকে নিলয়কে ডাক দেয়। ওই ছেলে, জাসমিস। হুম। আমাকে চিনতে পারছেন? না। আমাকে চেনো না তুমি? হায় হায়, কি বলো, সত্যিই চেনো না? না, চেনার দরকারই বা কি? সেদিন যে মেয়েটা উপর থেকে পড়লো তোমার ওপরে, ব্যথা পেলে, হাত কাটলে। হুম। কি দেখি হাত কাটার কি অবস্থা? লাগবে না। কি আজব, লাগবে না কেন? আমি সরি বলতে পারিনি সেই দিন, এখন সরি বলতে এলাম। দরকার নেই। আরে আজব তো, এমন গম্ভীর উত্তর কেন? কি সমস্যা? হ্যাঁ, এলাকায় নতুন নাকি? হুম, দেরি হয়ে যাচ্ছে, বাই। নিশিকে এক প্রকার পাত্তা না দিয়ে নীলয় হাঁটা ধরে। নিশি কোমরে হাত দিয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। জিসানরা দৌড়ে আসে নিশির পাশে। নিশির রাগী মুখ দেখে বলে, কি হয়েছে আপু, রেগে গেলে যে? ছেলেটাকে চিনিস? হ্যাঁ, সেদিনের ছেলেটা। আমাকে নাকি সে চেনেই না, হাস্যকর। 2 থানার বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষটা চেনে, আর সে নাকি আমাকে চেনে না। হোয়াট দ্য ফাও কথা। আমার মনে হয় ছেলেটা নতুন, আগে তো কখনো এখানে দেখিনি, আর দেখে তো মনে হচ্ছে না এই শহরের কেউ। আমারও তাই মনে হয়। তাক বাদ দে। জিশান, তোর কি খবর? একটা প্ল্যানিং করেছি, সেটা হলো এমপির মেয়ে রিয়ার সামনে আমার অনেক ইনোসেন্ট সাজতে হবে, পরোপকারী হতে হবে। খোঁজ নিয়ে দেখলাম মেয়েটাও বেশ পরোপকারী, বাড়ির কাজের লোকেদের সাথে অনেক ভালো ব্যবহার করে, রাস্তাঘাটে কোনো গরিব দেখলে কোনো না কোনোভাবে উপকার করে। বাহ, এই মেয়েটা তো দেখি তার বাবার পুরো উল্টো। ওর বাবা ঠিকই জনগণের টাকা মেরে অ্যাকাউন্ট ভর্তি করে, আর তার মেয়ে ভালো কাজ করে বেড়ায়। এখন করণীয় কি তোর? এই রাস্তা দিয়ে রিয়া স্কুটি নিয়ে পড়তে যাবে। কাশেম মামার ফুচকার দোকান থেকে কালকে ফুচকা নিয়েছিল, আজকেও নেবে বলে জানিয়েছিল। এখন আমাদের কয়েকটা ছেলে সেম সময় কাশেম মামার থেকে টাকা চাইবে জোর করে। আমি সে সময় গিয়ে ওই ছেলেগুলোকে বাধা দেব। প্রয়োজনে আমাকে 2-4টে চড় দেবে তারা, বাকিটা আমি ম্যানেজ করব। ওয়াও, তুই তো দেখি মেয়ে পটাতে ওস্তাদ। তাহলে শুরু কর, ওই বাদল পোলাপান রেডি কর, দূর থেকে আমরা দেখব। ওকে আপু, রেডি করছি। ওরা ওদের মতো প্ল্যান শুরু করে। কলিং বেল বাজায় নিলয়। 1 মিনিটের ভিতরে দরজা খোলে জেরিন। জেরিন নিলয়কে দেখে মাথাটা নিচু করে শ্রদ্ধা প্রদান করে ভিতরে ডাকলো। নিলয় ভিতরে চলে যায়। জামিলা বেগম সোফাতে বসে আছেন। এই সময়টাতে বাড়িতে তারা দুজন আর কাজের লোক ছাড়া কেউ থাকে না। এত বড় বাড়িটা ফাঁকাই থাকে বলা যায়। নিলয়কে দেখে জামিলা বলে, আসছো বাবা, আজকে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, সব কিছু ঠিকঠাক আছে, তবে আজকে সেই মেয়েটা আসছিল সরি বলতে। তারপর? কথা না বলে চলে আসছে। মেয়েদের সাথে কথা বলতে কেন যেন ইচ্ছে করে না। সে কি বলো, আবার মেয়ের সাথে কি কথা বলবে না? তাহলে পড়াবা কিভাবে? সে তো আমার স্টুডেন্ট,
সমস্যা নেই, আমি ছাত্রীকে নিজের বোনের মতো দেখি। নিলয়ের কথা শুনে জেরিনের মুখটা কেমন শুকিয়ে যায়, হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। বাঁকা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে জেরিন। জামিলা বলে, ভালো ছেলে তুমি, আমি জানি। তোমার আঙ্কেল তো সবসময় তোমার কথা বলে। আচ্ছা যাও, ঘরে পড়ার টেবিলে আছে, পড়াতে যাও। ঠিক আছে আন্টি। নিলয় জেরিনের পিছু পিছু রুমে আসলো। রুমটা সুন্দর, বিছানাতে, টেবিলে, দেয়ালে টেডি পুতুলে ভর্তি। নিলয় পড়ার টেবিলে এসে বসলো। জেরিন নিলয়ের সামনে বসতেই নিলয় বলে, শুনেছি তুমি নাকি ম্যাথে বেশ দুর্বল। ম্যাথ জিনিসটা আসলে কঠিন কোনো সাবজেক্ট নয়। ম্যাথ হলো সিম্পল একটা টপিক। ধরো তুমি কোনো দূরের এলাকাতে যাবে, যদি হেঁটে যাও তাহলে কষ্ট হবে, অনেকটা সময় লাগবে। কিন্তু তুমি যদি কোনো যানবাহনে যাও তাহলে সময় কম লাগবে এবং কষ্টও হবে না। তেমনি ম্যাথটাও হলো একই রকম বিষয়। অর্থাৎ ম্যাথটা হলো সেই নির্দিষ্ট এলাকা, আর রাস্তাটা হলো সূত্র, আর পায়ে হাঁটাটা হলো তোমার চিন্তাভাবনা, ভয়ের কারণ, আর যানবাহন হলো তোমার সূত্রকে আয়ত্ত করে দ্রুত ম্যাথকে শেষ করার মাধ্যম। তুমি টিচার, আজকের প্রথম দিন, এত পড়তে ভালো লাগে না, একটু গল্প করি। আপনার নামটা তো বললেন না? তোমার বাবা আমাকে নিয়ে গল্প করে তোমাদের বাসায়। নামটা নিশ্চয়ই অজানা নয় তোমার। না মানে আসলে আমার নাম বলি। তোমার নাম জানি, ম্যাথ শুরু করো। জেরিন রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় সেসবে পাত্তা না দিয়ে জেরিনকে পড়ানো শুরু করে। প্রথম দিনই 10টা ম্যাথ করায় নিলয়। তার পড়ানোর ধরন একদমই আলাদা। জেরিন অনেকটাই ম্যাথ পারছে। এভাবে 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। তারপর রিয়া আসছে ফুচকার দোকানে। জিসানের প্ল্যান অনুসারে 5টা ছেলে রেডি হয়ে থাকে। রিয়া ফুচকার অর্ডার দিতে দোকানের সামনে দাঁড়ালো। এমন সময় 5টা ছেলে এসে কাছেকে বলে, ওই মামা, নতুন দোকান দিছো জানালে না যে? তা আমাদের কথা মনে আছে? এই জায়গাতে দোকান দিছো, আমাদের চা পানি খাওয়া টাকা দিলা না, সেটা তো হবে না মামা। বাজান, আমি তো গরিব মানুষ, 2 টাকা হয় ফুচকা বেচা সংসার চলে কোনো রকমে। তোমাকে টাকা কেমনে দিমু? সেটা তো বললে হবে না মামা, টাকা লাগবে। ওই 10,000 টাকা দে বলছি। 10,000? 1,000 টাকাও বিক্রি করতে পারিনি। চুপ কর, ওই ডয়ার থেকে টাকাগুলো নিয়ে আয়। এমন করো না তোমরা, কেউ কি নাই? এর থেকে বাঁচাও আমারে। রিয়া এগিয়ে আসতে থাকে, কিন্তু তার আগেই আরও দ্রুত জিসান দৌড়ে আসে সেদিকে। জিসান এসে তুহিনকে মারতে যাবে তার আগেই তুহিন ধপ করে মাটিতে পড়ে গেল একটা ঘুষি খেয়ে। কি হলো এটা? কে মারলো? জিসান তো যেতেই পারেনি। আর জিসানের পিছনে তো রিয়া, তাহলে তুহিনকে মারলো কে? সবাই সামনে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। 4টে ছেলের গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দেয়। ছেলেগুলো দৌড়ে চলে যায় সেখান থেকে। জিসান অবাক, নিশিও অবাক হয়। তবে রিয়া খুশি হয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু তার আগেই নিলয় সেখান থেকে চলে যায়। জিসান দ্রুত চিৎকার করে বলে, কি সমস্যা আপনাদের? একটা মানুষ বিপদে পড়ল আর কেউ এগিয়ে এলেন না। এলাকাতে চাঁদাবাজে ভর্তি হয়েছে, আমরা কি শান্তিতে বাঁচতে পারবো না কাশেম মামা? এরপর কখনো যদি এমন সমস্যায় পড়েন আমাকে জানাবেন। আমি থাকতে এলাকাতে অশান্তি হোক, এটা হতে দিব না। জিসানের কথা শুনে রিয়া ঘুরে জিসানকে দেখে। জিসান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে রিয়া জিসানকে দেখেছে, এটাই কাজে লাগবে। কিন্তু নিলয়? দূর, একদম সাজানো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। এই ছেলেটা কোথা থেকে আসলো রে? বেশ তো চলছিল, কিন্তু মাঝখান থেকে ছেলেটা এসে নষ্ট করলো সব। সেই নতুন ছেলেটা না? আচ্ছা বাদ দে, কালকে দেখা যাবে। ওই আমি যে ছোট বোনের জন্য টিচার খুঁজতে বলেছিলাম, তোরা খুঁজিসনি? টিচার পাওয়া যাচ্ছে না, কি করব? বাদ দে। আয়ের সাহেব অ্যাকাউন্ট চেক করে। সত্যি সত্যি সেখানে 1 কোটি টাকা চলে এসেছে। কিন্তু কিভাবে? অ্যানিমাসের মাধ্যমে টাকাগুলো এসেছে আয়ের সাহেবের অ্যাকাউন্টে। কিন্তু এই অ্যানিমাসটা কে? আয়ের সাহেব টিভি অন করে। হেডলাইন দিয়ে প্রতিটা নিউজ চ্যানেলে খবর পাবলিশ হচ্ছে, আবারও সেই অ্যানিমাস হ্যাকারের আবির্ভাব ঘটেছে। এবার অর্থমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা হ্যাক হয়ে গেছে।
কিন্তু হ্যাকার শুধু টাকা হ্যাক করেনি, অর্থমন্ত্রীর বিরাট বড় কালো টাকার অ্যাকাউন্টগুলোকে এক্সপোজ করে গিয়েছে। তদন্ত কমিটি দুদক এখন অর্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করে টাকার হিসেব খতিয়ে দেখছে। এনিমাস এই দিয়ে পরপর 3জন বড় পদের মন্ত্রীর কালো কোটি কোটি টাকার হিসেব এক্সপোজ করলো পাবলিকের সামনে। সরকার নিউজ রিপোর্টার থেমে যায়। 10 সেকেন্ড পরে স্ক্রিনে ভেসে ওঠে একটা কালো অন্ধকার জায়গা। দেখে বোঝা যাচ্ছে এটা একটা কবরস্থান। সেই কবরস্থানের পাশে একটা চেয়ার রাখা। চেয়ারে একজন কালো কাপড় পরে মুখে হ্যাকার মাস্ক পরে বসে আছে কেউ একজন। কাপড়ের উপরে ইংরেজিতে লেখা এনিমাস দ্য হ্যাকার। এনিমাস ক্যামেরার একদম কাছে এসে বলে, হ্যালো এভরি পিপল, আই অ্যাম হ্যাকার, মাই নেম ইজ এনিমাস। আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যারা সাধারণ জনগণ তারা সবাই একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন। দেশের মন্ত্রীরা যারা জনগণের টাকা মেরে কোটি কোটি কালো টাকা জমিয়েছে তাদের টাকা আমি সেসব অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, যেন কেউ আর গরিব থাকবে না, যেন কেউ টাকার অভাবে চিকিৎসাহীনতায় মারা যায়। এরপরের টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়ঙ্কর একটা হাসি দিয়ে এনিমাস আবার টিভি স্ক্রিন থেকে হারিয়ে যায়। আগের নিউজ আবার সামনে আসে। বলা হয়, দর্শক আপনারা দেখছিলেন এনিমাস কত বড় একটা হ্যাকার। সে এইমাত্র প্রতিটা টিভি চ্যানেল হ্যাক করে সামনে এসে নিউজ দিয়ে গিয়েছে। আপনারা সাবধান থাকুন, সন্দেহ হয় এমন কাউকে ধরিয়ে দিন। আয়ার সাহেব টিভি অফ করে। অ্যানিমাসের কথা ভেবে বুকটা কেমন কেঁপে ওঠে তার। অ্যানিমাস কে? তার সাথেই বা বন্ধুত্ব করলো কেন? নিশি পায়চারি করছে, কিন্তু আজকে নিলয়ের কোনো খোঁজ নেই। এই ছেলেটা আজকে আসলে অনেক মার খাবে, কিন্তু নিলয়ের পাত্তা নেই। নিশি জানে না নিলয় একদিন বাদে একদিন পড়ায়। আজকে নিলয়ের পড়ানো বন্ধ। নিশি পায়চারি করছিল, এমন সময় হানিফ নামের একজন রিক্সা চালক নিশির সামনে এসে দাঁড়ায়। নিশি কিছু বলার আগে হানিফ নিশির পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। নিশির লোকেরা দৌড়ে আসে সেদিকে। হানিফ কাঁদতে কাঁদতে বলে, মা, আমার মাইয়াডারে আয়না দে। ওরা আমার মাইয়াডার লাশ দেয় না, কয় লাশ দেওয়া যাইব না। লাশ নিতে হইলে এমপির লিখিত কাগজ লাগবো, নয়তো টাকা লাগবো 20 লাখ। আমার সুস্থ মাইয়াডারে দিছিলাম হাসপাতালে ভর্তি কইরা। একটুখানি পেটে ব্যথা হয়েছিল, অ্যাপেন্ডিক্স না কিসের যেন ব্যথা কয়, ওইটা হয়েছিল। তারপর আমারে কয় টাকা জমা দিতে, অপারেশন করাইতে হবে। আমি কই কত টাকা? বলে 1.5 লাখ টাকা। বলি পেটের ব্যথার লাইগা এত টাকা কেন দিতে হইব? বলে অবস্থা গুরুতর, টাকা না দিলে হইব না। নিজের একটুখানি জমি ছিল, ওইটা বন্ধক কইরা টাকা নিয়া জমা দিছি। 1 ঘন্টা পর কয় আমার মাইয়া মারা গেছে। ওরা আমার বাচ্চা মাইয়াডারে মাইরা ফেলছে। সে ক্লাস 6-এ পড়তো। আমার মাইয়াডা মরেনি, ওরা মাইয়াডারে মাইরা ফেলাইছে। এখন আমার মাইয়া লাশ দিতে চায় না, কয় টাকা লাগবো। আপনি আমার মেয়ে লাগেন, আমার মাইয়াডারে আইনা দেন। আমার মেয়ের লাশ দেয় না ওরা। হানিফের কথা শুনে সেখানে থাকা সবাই অবাক। সামান্য অ্যাপেন্ডিক্সের ব্যথার জন্য 1.5 লাখ টাকার অপারেশন কিভাবে হয়? নিশি হানিফকে ওঠায়, জিজ্ঞাসা করে, কোন হাসপাতাল? ওই যে বাজারের ওই পাশে, মেইন শহরের মাঝখানে, ইংরেজিতে লেখা কি যেন নাম, চারপাশে নীল কাদা দিয়ে ঘেরা, 10 তলা হাসপাতাল। নগর হাসপাতাল। এটা কিন্তু এমপি, জেলা প্রশাসক, মানে এটার চেয়ারম্যান ওরা। সাধারণ ফার্মেসিতে মেডিসিন যদি 10 টাকা হয়, ওখানে বা তার আশেপাশের ফার্মেসির মেডিসিন 15 টাকা। আর যে মেডিসিন লিখবে সেটা অন্য ফার্মেসিতে নেই, হাসপাতালের ফার্মেসি থেকেই নিতে হবে। আর এখানের মেডিসিনগুলোর দেয় রাষ্ট্রমন্ত্রীর মেডিসিন কোম্পানি। তাই যা করবা ভেবে চিন্তে করবা, একদম গোড়ায় খবর যাবে কিন্তু। রিক্সা মাম্মারে ধর, বাকিটা দেখছি। আগে ওই হাসপাতালের ডাক্তারগুলোকে দেখি। খুশি, তোর যেন কি হয়েছে? কই কিছু হয়নি তো। এখন হবে। অ্যাপেন্ডিক্সের ব্যথার নাটক শুরু কর। সৈকত, তুই যাবি হাসপাতালে, বলবি
আমার বউয়ের পেটে ব্যথা। ক্যামেরা লাগিয়ে নি, ওরা দেখি কি কি করে। নিশির কথা মতো ওরা দুজন বেরিয়ে পড়ে, হাসপাতালে আসে। নিশিরা ফুচকার দোকানে অপেক্ষা করে, খুশির কানে ব্লুটুথ লাগানো। কলেই আছে নিশি। হাসপাতালে এসে খুশি চিৎকার করে পেটের ব্যথার জন্য। সৈকত ডাক্তারকে বলে, ডাক্তার, আমার বউয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, একটু চেক আপ করে দেখুন তো। অ্যাপেন্ডিক্স? আচ্ছা, অপারেশন করতে হবে, নাহলে ঠিক হবে না। আপনার নাম কি? আপনি কি বিশেষজ্ঞ? আমার নাম কুমার রায়, আমি একজন গ্যাসোলজিস্ট। নিশি হানিফকে বলে, ডাক্তারের নাম কি কুমার রায় ছিল? হ্যাঁ মা, ওই ডাক্তার আমার মেয়ের অপারেশন করছে। সৈকত, তুই বল যে অপারেশন কেন? আগে চেক আপ করান, রিপোর্ট দিন। দেখেন পেটের ব্যথার মধ্যে কি অবস্থা, সব রিপোর্ট দিন, তারপর অপারেশন। ঠিক আছে আপু, ডাক্তার আগে চেক আপ করান, রিপোর্ট না পেলে কিভাবে করব। দেখুন, আমি কিন্তু পড়াশোনা জানি না, তবে আমি জানি চেক আপ পরীক্ষা না করে অপারেশন করা যায় না। আমরা প্রেম করে বিয়ে করেছি, ওর কিছু হতে দেব না। আচ্ছা ঠিক আছে, ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা দিন, তারপর পেপারস নিয়ে আসুন আমার কাছে। 20,000? এত টাকা? নাহলে জানতো মিয়া, সময় নষ্ট করবেন না। কুমার চলে যায়। দুজনে বাইরে চলে আসে। নিশি বলে, বাহ, তোরা তো দেখি ভালো নাটক পারিস। ভালোই খেলেছিস, দে টাকাটা জমা দে। টাকার রসিদের ছবি তুলে পাঠিয়ে দে, যা যা বলেছে সব কর। নিশির কথা মতো ওরা আবার ভিতরে প্রবেশ করে। খুশিকে বসায় ওয়েটিং রুমে, চিৎকার করতে থাকে পেটের ব্যথায়। তারপর ওরা কাউন্টারে টাকা জমিয়ে দিয়ে রসিদ নেয়। সেটা ছবি তুলে নিশির কাছে পাঠিয়ে দেয় সৈকত। সৈকত চেক আপ রুমে যায়, খুশির জন্য টাকা জমার রসিদ কুমারকে দেখায়। খুশিকে চেক আপ করে ডাক্তার। আধা ঘন্টার মধ্যে কুমার সৈকতকে ডাকে। দেখুন মিস্টার, আপনার ওয়াইফের কন্ডিশন ভালো না। পেটে অ্যাপেন্ডিক্সের ব্যথা নয়, বরং কিডনি অপারেশন করানো লাগবে। কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বলেই ব্যথা হচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে। না ডাক্তার, না, এটা হতে পারে না। আমার বউকে যেভাবেই হোক বাঁচান, তাকে যে বাঁচতেই হবে, সে ছাড়া আমার কেউ যে নেই। আমি তো কিছু শিওর দিয়ে বলতে পারছি না, তবে অপারেশন করলে সে সুস্থ হয়ে যাবে। তাহলে সেটাই করান, তবুও আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু অপারেশন করতে 4 লাখ টাকা লাগবে। 4 লাখ? এত টাকা কোথায় পাবো? একটু কম করে দেন না স্যার। আমি মূর্খ মানুষ, আমার সে ছাড়া কেউ নেই। গরিব আমি, অসহায় একজন মানুষ। আচ্ছা দেখছি। আপনি 3 লাখ টাকা জমা দেন, বাকিটা আমি দেখছি। আপনি অনেক ভালো ডাক্তার, আমি যেভাবেই হোক 3 লাখ টাকা জমা করব। আচ্ছা, এখন আপনি এই মেডিসিনগুলো ওই নিচের ফার্মেসি থেকে নিয়ে আসুন। সৈকত খুশিকে নিয়ে বের হয়। খুশি বলে, আমি বাঁচবো তো? আরে কেউ নেই, নাটক কম করো প্রিয়। ও হ্যাঁ, শালা হারামি ডাক্তার কার না কার রিপোর্ট আমার নামে চালিয়ে দিয়েছে। কোনো পরীক্ষাই সে করেনি, আমার পেটে হাত বুলিয়েছে। এই ডাক্তার চরিত্রহীন, মেয়ে পেশেন্টদের গায়ে হাত দেয়। শোন, ফার্মেসি, প্রেসক্রিপশান আর রিপোর্টের ছবি তুলে পাঠিয়ে দে। ঠিক আছে। আর ভালোই অ্যাক্টিং পারিস দুজন। নগর হাসপাতাল বন্ধ করে দেব, মেডিসিনের ছবিও তুলে দিবি। কোন কোম্পানির মেডিসিন সেটাও দেখতে চাই। ঠিক আছে। ওরা ওদের কাজ চালাতে থাকে। ডাক্তার যা যা বলেছে, নিশিও যা বলেছে সব কমপ্লিট করে। 3 লাখ টাকা জমা দেয় ক্যাশ কাউন্টারে। টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে ছবি তুলে আবার কুমারের কাছে আসে। ডাক্তার কুমার বলে, আজকে অপারেশন করিয়ে ফেলতে হবে, তুমি অপেক্ষা করো। আমি তোমার বউয়ের অপারেশন শেষ করে আসছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খুশি, তোর কাছে কাপড়ের সাথে ক্যামেরা লাগিয়ে নিবি ভালো করে, আমি আসছি। ঠিক আছে। সৈকত এতক্ষণে হাসপাতালের ছবি, ডাক্তারদের ছবি, সব কিছু ছবি ও কথোপকথনের ভিডিও বানিয়ে ফেলেছে। খুশিকে রুমে আনা হয়। রুমটা ভালো করে দেখে ভিডিও করলো। কুমার বেড দেখিয়ে বলে, ওটাতে গিয়ে শুয়ে পড়ো। খুশি বেডে শুয়ে পড়ে। কুমার কিছু সময় পর আসে, একটা ইঞ্জেকশন দেয় খুশিকে। খুশির কেমন যেন হতে শুরু করে, নিজেকে কেমন কামুকি মনে হতে থাকে হঠাৎ। এমন সময় কুমার আসে খুশির কাছে, খুশির পেটে হাত দেয়। খুশি চমকে ওঠে। খুশির গালে কপালে হাত বোলায় ডাক্তার। খুশি আস্তে গলায় বলে, কি করছেন আপনি?
তোমার অপারেশন। শালা জানোয়ার। খুশি জোরে জোরে চিৎকার দেয়। সৈকত সেটা বুঝতে পারে। সৈকত দরজার লাথি দেয়। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে সামনে। সবাই সৈকতকে বাধা দেয়, কিন্তু একটা পর্যায়ে এসে দরজা ভেঙে সৈকত ভিতরে প্রবেশ করে। দেখে খুশির গায়ে অর্ধ কাপড়। কুমার তার গায়ে হাত দিচ্ছে। সৈকত দৌড়ে গিয়ে কুমারের তলপেটে জোরে একটা লাথি দেয়। কুমার ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলো। তারপর দুটো মুখের উপরে ঘুষি দিয়ে মুখ ফাটিয়ে সৈকত খুশির কাছে আসে। খুশিকে তারই ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নেয়, ঠিকমতো বাইরে বের করে আনে। এতক্ষণে হাসপাতালে বেশ হইচই পড়ে গিয়েছে। বড় ডাক্তাররা আসে। সৈকত সবাইকে বলে, এখানে রোগী দেখার নামে চলে বিরাট বিজনেস। এখানে রোগীদেরকে আনলে আরও রোগী হয়ে যাবেন সবাই। রোগীকে এরা ব্যবহার করে নিজেদের জন্য, টাকার জন্য। নগর হাসপাতাল একটা বিজনেস খুলে বসেছে। ওই কে রে তুই? এত বড় কথা বলছিস? সিকিউরিটি, সিকিউরিটি, এক্ষুনি এদেরকে বের করো। কেউ বের করবে না। আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। আমি প্রমাণ করে দিতে পারি এরা আসলে ডাকাত। এরা মানুষদের ভুল অপারেশন করায়, তারপর মেরে ফেলে, এদের কিডনি বিক্রি করে দেয়। আমাদের কাছে সব কিছু তথ্য প্রমাণ আছে। হাসপাতাল বন্ধ করে দেব। আব্বে তুই কে রে? সিকিউরিটি, বের করো এদের। ডাক্তার কথাগুলো বললেও কোনো সিকিউরিটি এগিয়ে আসে না। এত ডাকার পরে কোনো গার্ডও আসে না। এমন সময় নিশি হাতে হকি স্টিক নিয়ে ভিতরে প্রবেশ করে। ওর পিছনে কতগুলো ছেলে, সবার হাতেই লাঠি। নিশিকে দেখে ডাক্তারেরা ঘাবড়ে যায়। মারিয়াকে বলে, সৈকতের থেকে খুশিকে নিয়ে আয়। বাইরে আমাদের ডাক্তার আছে, তাকে আগে স্বাভাবিক কর। বাদল, তুই যে মালটাকে বের করে আন। ওই বড় ডাক্তার, এদিকে আয়। ম্যাম, ম্যাম, আপনি আপনি এখানে কেন? শালা হারামি, হাসপাতালে বিজনেস শুরু করে এখন ম্যামে করিস? তোর মিডিল স্ট্যাম্পে কিক মারবো, তারপর সোজা যে পড়বি হাসপাতাল চেয়ারম্যানের কোলে। মানে ম্যাম, সবাই তো দেখেছে। চলেন আমরা আলাদা কথা বলি। চুপ কর শালা। সবাই শোনেন, খুশি যে মেয়েটাকে অসুস্থ দেখছেন, সে সুস্থ একটা মেয়ে। তাকে আমরা এখানে পাঠাই সত্য জানার জন্য। ওর মেডিকেল সুস্থতার রিপোর্ট আছে। তার শরীরে না আছে অ্যাপেন্ডিক্সের ব্যথা, না আছে কিডনির কোনো সমস্যা। কিন্তু ওই শালা কুমার বলে কিডনির সমস্যা। জিশান আগে যে ফার্মেসিওয়ালাদের বের করে তালা মেরে দে ফার্মেসিতে। দেখুন ম্যাম, আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন। এমন করে আমাদের হাসপাতালের রেপুটেশন কমিয়ে দিচ্ছেন। সৈকত কুমারকে পিটায় যতক্ষণ না মুখ দিয়ে সত্য বের করছে। আরেকটা কথা, মেয়ে রোগী আসলে এখানে ডাক্তাররা তাকে যৌন হয়রানি করে। বাদল আমাদের ডাক্তারকে ভিতরে আসতে বল। ডাক্তার প্রমাণ দেবে, অপেক্ষা করো তোমরা। হাসপাতালে এখন পুরো গিজগিজ করছে মানুষ। বাইরে মিডিয়ার লোক, ভিতরে শতাধিক মানুষ জড়ো হয়ে ঘটনা দেখছে। হানিফ নামের একজন রিক্সা চালকের মেয়ের পেটের ব্যথার অপারেশনের জন্য 1.5 লক্ষ টাকা নিয়েছে। তারপর মেয়েটাকে মেরে ফেলে বলে মেয়েটা মরে গেছে। আমার তো মনে হচ্ছে তাকে সত্যি মেরে ফেলা হয়েছে, আর মারার আগে তাকে ধর্ষণ করা এবং মারার পর তার কিডনি বিক্রি করা হয়েছে। তিনি লাশ চাইতে এসেও তাকে উল্টে টাকা গুনতে বলা হয়েছে। কেন? আমার কাছে অনেক ভিডিও, বিলের রসিদ আর ডাক্তারের কথোপকথনের রেকর্ড আছে। সবটা আমি থানাতে দিয়ে এসেছি। পুলিশ আর রিপোর্টাররা বাইরে অপেক্ষা করছে। বড় ডাক্তারের কাছে এমপি পলাশের কল আসে। পলাশ টিভিতে সরাসরি হাসপাতালের বাইরের বিষয় শিরোনাম লাইভ দেখছে, কিন্তু ভিতরে কি হচ্ছে জানতে পারে না। ডাক্তার ফোন ধরতে পলাশ গালি দিয়ে বলে, শালা মাদার, তোর কোটি টাকা দিয়ে রাখছি কেন? কি হচ্ছে সব? হাসপাতাল যদি বন্ধ হয় শালা, তোর বউ বাচ্চাকে তুলে নিয়ে চোখ কিন সব বের করে নেব। স্যার, অনেক বড় ঝামেলাতে ফেঁসে গিয়েছি। কি করব বুঝতে পারছি না। শালা কুত্তারা বাচ্চা, ঝামেলাটা কেন পড়েছিস? কি করেছিস যে 10 বছরের বিজনেস একদিনে নষ্ট হতে যাচ্ছে? আর বলবেন না,
আমার অ্যাসিস্ট্যান্ট একটা রিক্সা চালকের মেয়ের খেয়ে সব দিয়েছে সব কিছু। বেটা লাশের জন্য টাকা চাইছিল, এখন ওই রিক্সা চালক চেয়ারম্যান নিশিকে ডেকে আনছে। এখন কি হবে স্যার? নিশি যে হারামি, সে সব কিছু বের করে ফেলবে। জানোয়ারের বাচ্চা, তোদেরকে না বলেছিলাম লাশ নিয়ে কাহিনী করবি না? ওরে শালা বুঝতে পারছি এবার। আমাদের থেকে টাকা নিয়ে লাশের টাকা নিয়ে নিজেদের পকেটে এক্সট্রা ঢোকাও। তোমাদের টাকা বের করেছি, দাঁড়াও। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলে তোদের যে অবস্থা করব জানিস না তোরা। নিশিকা বন্ধে। ম্যাম, এমপি স্যার কথা বলবে। নিশি ফোনটা নেয়। এতক্ষণে সবাইকে সব ভিডিও দেখানো শেষ। হানিফের মেয়ের লাশ বের করে আনছে বাদল আর সৈকত গিয়ে। তাদের ডাক্তার পরীক্ষা করে দেখে কিডনি বের করা হয়েছে। মেয়ে ডাক্তাররা হানিফের মেয়ে শিউলিকে দেখে জানায় ধর্ষণের চিহ্ন শরীরে দেখা যাচ্ছে। নিশি ফোনটা কানে নেয়। এমপি সাহেব, কি খবর? শোনো মা, তুমি তো আমাদের সন্তানের বয়সে। তুমি একটা কাজ করো, আমার অফিসে এসে পড়ো। তোমার সাথে জরুরি কথা আছে। ঝামেলা করো না সেখানে। তুমি খুশি হও সেই ব্যবস্থা করব। কেমন অবস্থা? এই যে তোমার হাত খরচ বা চলার জন্য 5 কোটি টাকা দেবো মাত্র। আচ্ছা আচ্ছা, 10 চলবে তো? হ্যাঁ, একদম দৌড়াবে। নিশি ফোন কেটে দেয়। তারপর ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে সবগুলো ডাক্তারকে গণহারে পিটাতে শুরু করে নিশি সহ ওর লোকেরা। মারতে মারতে সবগুলো আধমরা হয়ে পড়ে থাকে। পুলিশকে আনা হয়। পুলিশ এসে সবগুলোকে তুলে নিয়ে যায়। নিশি বের হয়ে হাসপাতালের মেন গেটে তালা লাগিয়ে দেয়। ক্যাশ কাউন্টার থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করে। সেখানে বিলের রসিদ দেখে দেখে সেই টাকাগুলো ফেরত দেবে বলে জানিয়ে দেয়। হাসপাতালে তালা লাগিয়ে সেখান থেকে চলে আসে। আয়াস সাহেব টিভিতে লাইভ দেখছিল। নিশির এমন কাজে তিনি খুব খুশি। এমপির নামে এবার বেশ খানিকটা খারাপ কথা ছড়াবে। নিশি আসলে বেশ কাজের একটা মেয়ে। আয়েশার মনে হচ্ছে এবার তার এমপি হওয়া আটকাতে পারবে না কেউ। সে বাইরে এসে মিডিয়ার লোক ডেকে রাজনীতির চাল শুরু করে দেয়। তিনি বলেন, দলীয় এমপি হাসপাতালে শুনেছি এটা অনেক নাম ডাকছিল, কিন্তু গরিবদের রক্ত চুষে হাসপাতাল বড় করেছে কে জানতো। আজ হয়তো কয়েকজনের সমস্যার কথা জানা গেল, কিন্তু অতীতে কত হাজার মানুষ তাদের শিকার হয়েছে তার হয়তো হিসাবে তিনিও দিতে পারবেন না। আমরা এক সঠিক বিচার চাই। চেয়ারম্যান নিশি যা করেছে তা আমাদের জন্য গর্বের বিষয়। ধন্যবাদ। ব্যাস, আয়েশের টোপ ফেলানো শেষ। এটাই হলো আসল রাজনীতি। পলাশ এখন চেয়ে চেয়ে দেখছে কি করবে। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছে। হঠাৎ জিসান এসে বলে, আপু, এটা দেখো তো, এটা তো তুমি। হ্যাঁ, কিন্তু হাসপাতালের ভেতর থেকে কে এসব ভিডিও করলো? কোথায় পেয়েছিস? নিশি দেখতে পায় তার হাসপাতালে ঢোকার ভিডিও, ডায়ালগ, কথা বলার স্টাইল কাট করে কেউ ভিডিও বানিয়ে আপলোড করেছে। আর সেটাতে ভিউ হয়েছে একদিনে 1 মিলিয়ন। নিশি বলে, কোথায় পেয়েছিস? একটা ফেসবুক আইডি থেকে। কই দেখি, কোন আইডি? নিশি ফোন হাতে নেয়। অপ্রত্যাশিত বিকেল এই রকম নামে একটা আইডি থেকে পাবলিশ করা হয়েছে। আইডির প্রোফাইল পিকচারে জনপ্রিয় কার্টুন বেন 10-এর পিকচার। কভার ফটোতে একটি পুকুর পাড়ে সাইকেল রেখে একপাশে কেউ একজন বসে ডুবে যাওয়া সূর্য দেখছে। আইডিতে ফলোয়ারও বেশ ভালো, 30,000 ফলোয়ার। আইডি ঘুরে কতগুলো পোস্ট সামনে আসে। 2-3 লাইনে লেখা মারাত্মক ছবিসহ ক্যাপশন। তবে ছবিগুলো বিকেলের কোনো এক প্রকৃতি। বোঝা যাচ্ছে লোকটার বিকেল পছন্দ, কিন্তু আইডির কোথাও ছবি নেই। কভার ফটো দেখে আঁচ করা যায় এটা একটা ছেলের আইডি। কমেন্ট চেক করে দেখা যায় মেয়েদের বেশ ভিড়। কে ছেলেটা? জানি না তো, হয়তো হাসপাতালে ছিল। তাদের মধ্যে কেউ একজন ভিডিও করেছে। হ্যাঁ, কিন্তু ভিডিওতে শুধু আমি কেন? আপনার কথা বলার স্টাইল দিয়ে রিলসও বানিয়েছে, দেখেন। জিসানের থেকে ফোনটা নিয়ে নিশি রিলস ভিডিও দেখতে থাকে। কি আজব লোক। হঠাৎ বাদল আসে নিশির কাছে। বাদল এসে বলে, নিশি আপু, ওই যে ছেলেটা, সেই দিনের ছেলেটা। হ্যাঁ তাই তো, ওয়েট আমি আসছি, দাঁড়া। নিশি কথাটা বলে দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কেটে চলে যেতে থাকে। আবারও দৌড়ে আসে নিশি নিলয়ের সামনে। কিছু বলবেন?
নাম কি? আপনার নাম আমি কিভাবে জানবো? আপনার মা বাবাকে জিজ্ঞেস করেন। আরে গাধা নাকি, পড়াশুনো কি করেননি কখনো? কেউ যদি নাম জিজ্ঞেস করে সেটা অবশ্যই নিজের নাম না, যাকে জিজ্ঞেস করছে সে বলবে নামটা কি তার। নিলয়। শুধু নিলয়, আগে পিছে কিছু নেই? না। এদিকে রোজ কোথায় যান? আপনি গোয়েন্দা? না, আমি চেয়ারম্যান। আপনার পরিবারের কেউ গোয়েন্দা? না তো, বাবা ভার্সিটি টিচার প্লাস রাজনীতিবিদ। তাহলে প্রশ্ন করছেন কেন? সরেন, দেরি হয়ে যাচ্ছে। কোথা থেকে যে আসে কে জানে। ওই আমি এলাকার চেয়ারম্যান, আমাকে সম্মান দেবেন, বুঝেছেন? আচ্ছা। এলাকায় নতুন নাকি? হুম। কোথায় যান? কথা শেষ হয়নি তো। কি? পরশু যে ফুচকার দোকানে যারা চাঁদা তুলতে আসলো, ওদের পেটালেন কেন? মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকে আপনি কি তাদের সাথে জড়িত? আরে সেটা না, গাধা নাকি? বাবা কি করে? গাধার বাবা তো গাধাই হবে, কিন্তু আমি গাধার বাবাকে কখনো গাধার সাথে থাকতে দেখিনি। আরে গাধার বাবার কথা জানতে চাইনি। পড়াশুনো কি করেননি কখনো? আজব পাবলিক ভাই, আপনার বাবা কি করে? নেই। ও। নিলয় চলে গেল সেখান থেকে। নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিশি কিছু সময়। ছেলেটা কি পাগল? কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, কিন্তু নিশি কেন নিলয়কে ঝাড়ি দিতে পারে না? নিলয়ের সামনে আসলে নিশি যেন কেমন চুপ হয়ে যেতে থাকে। উফ। আপু কি হলো, কাজ হলো? না, ছেলেটা আস্ত একটা আহম্মক। তাহলে চলেন একদিন মজা করি ওরে নিয়ে। কি মজা? মারিয়া যেই ধাক্কা দিবে ছেলেটাকে, বাকিটা আমরা তখন দেখব। ঠিক আছে। এমপির লোক কিন্তু আমাদের খুঁজবে, একসাথে থাকবি সব সময়। ওরা গল্প করতে থাকে। নিলয় কলিং বেল চাপে। জেরিন এসে দরজা খুলে দেয়। নিলয়কে দেখে দ্রুত আবার পড়ার রুমে চলে আসে। নিলয় সোজা পড়ার রুমে আসে। জেরিনকে বই বের করতে বলে। জেরিন বলে, টিচার আপনি এসেই পড়তে বলেন কেন? আগের টিচার এসে আমার বান্ধবীদের কথা, আমার বয়ফ্রেন্ড আছে কি না এইসব জিজ্ঞাসা করতো। আমাকে প্রপোজও করেছিল, কিন্তু পরে এত ঝাড় খাইছিল। শাট আপ। হায়ার ম্যাথে তুমি 10-এর টেস্ট এক্সামে ফেল করেছো, এসএসসিতে 10-এর জন্য পাস। পড়ায় মন দাও। জেরিন ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায়। নিলয়ের আড়ালে জিভ বের করে ভেঙচি কেটে দেয়, তারপর একাই হাসে। জেরিন নিলয়ের ঝাড়ি খেয়ে বই মেলে ম্যাথ শুরু করে। নিলয় চুপচাপ বসে আছে। কেমন টিচার একটা, ফ্রেন্ডলিও না। জেরিন বলে, টিচার আপনি এত গম্ভীর কেন? একটু ফ্রেন্ডলি হতে পারেন না? আমি তো ফ্রেন্ডলি, তবে মেয়ে স্টুডেন্টদের সাথে না, ছেলে স্টুডেন্টদের সাথে। তোমার বাবাকে বলেছিলাম মেয়েদের পড়াই না আমি, উনি শুনলেন না, ঠিকানা ধরিয়ে দিয়ে এখানে আসতে বলে দিয়েছেন। কপাল ভালো আপনি আমার টিচার। কেন? আমার আপুর টিচার হলে তো পরের দিনই বলতেন, কাকা আপন প্রাণ বাঁচা। ও, তার মানে তোমার আপু কি ফাজিল নাকি? প্রচুর। এলিনা আপু টিচারদের না কানি চুবানি খাইয়েছে কত। আর তাছাড়া এখনও কপাল ভালো আপনার ওনার সাথে দেখা হয়নি একবারও। আপনি যে সময়টাতে আসেন ঠিক তার 30 মিনিট আগে থাকতেই উনি চলে যায়, এই জন্যই দেখা হয়নি কোনো দিন। আচ্ছা বাদ দাও, ম্যাথ করে আনবা, কালকে 30টা ম্যাথ করে আনবা, ঠিক আছে? কিন্তু টিচার আমি তো এখনও সবটা করিনি, যদি সমস্যা হয় আপনাকে কি কল করব? সমস্যা হবে না, কল করার দরকার নেই। আচ্ছা তাহলে যেগুলো হবে না করব না, ওকে? হুম। নিলয় চলে যায়। জেরিন কি আর করবে, বসে বসে অঙ্ক করতে থাকে। পুরো দেশে এখন ভাইরাল নিউজ হয়ে গেছে নগর হাসপাতাল বন্ধের বিষয়টা। তবে সবচাইতে বেশি রিলস ভিডিও ভাইরাল হয়েছে অপ্রত্যাশিত বিকেল আইডিতে আপলোডকৃত রিলস ভিডিওটা। সব নিউজ চ্যানেল তাদের ভিডিও শুরু করার আগে স্টাইলিশভাবে এন্ট্রির ভিডিও ক্লিপ দিয়ে শুরু করছে। নিশে পুরো ভাইরাল হয়ে যায়। সব কিছু স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে থাকে। পলাশকে কল করে। শুয়ারের বাচ্চা, আমি তোকে টাকা দিই কেন? সবার মুখ বন্ধ রাখার জন্য, তাই না? আমার গোডাউনে কোটি টাকার মেডিসিন পড়ে আছে, যা সিল করে দেওয়ার জন্য পুলিশ পেছনে পড়েছে।
যদি আমার নাম আসে তোকে মেরে ফেলবে বলে দিলাম। সব কিছু বন্ধ কর জলদি। স্যার আপনি থামুন একটু, আমি দেখছি। আপনার নাম আসবে না। এই নিশিটাকে কে সে? এত সাহস কোথা থেকে পায়? কীভাবে সে হাসপাতালে প্রবেশ করে? স্যার, নিশি হলো ইউপি চেয়ারম্যান। মানুষরা ওর কাছে ছুটে যায় বারবার। ডাক্তারের ভুলে বিষয়টা কানে গেছে নিশির। সে কি আমাদের দলের চেয়ারম্যান? না স্যার। তোরে যে কি করব, নিশিকে মেরে ফেল, গাড়ি চাপা দিয়ে মেরে ফেল এখনই। তাহলে ওর মরাটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো যাবে। আমি কুমারকে দেখছি। গালিব ফোন কেটে দেয়। এদিকে হানিফের মেয়েকে মারা হয়েছে, সেই অপরাধে ডাক্তার কুমারকে ধরেছে পুলিশ। কুমার জানায়, প্রথমে মেয়েটার চেক আপ করি, ওর একটা কিডনি ড্যামেজ হচ্ছিল, পরে অপারেশনের জন্য নিয়ে যায়, কিন্তু আমি তাকে ধর্ষণ করি অপারেশন থিয়েটারে নিয়ে, সেখানেও ও মারা যায়। এই জন্য বাইরে এসে বলি তার মেয়ে মারা গেছে, তবে আমরা কিডনি। কুমার আর কিছু বলার সুযোগ পায় না। একটা গুলি ওর কপালে এসে লাগে। দুজন বাইকার এসে কুমারকে গুলি করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে। নিশিরা বসে আছে। নিলয়কে আসতে দেখে মারিয়াকে ডাক দেয় জিসান। নিলয় এসে অটো স্ট্যান্ডে দাঁড়ায়, কিন্তু ওর গন্তব্যে কোনো অটো যেতে চাইছে না। রোজই নিলয় একই প্রবলেম ফেস করে। আসার সময় এখানে সবাই আসতে চায়, কিন্তু ওর জায়গাতে যেতে চায় না। নিলয় আশেপাশে দেখছে আর একটু একটু করে হাঁটছে। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খায়। নিলয় তাকিয়ে দেখে একটা মেয়ে রাস্তার উপরে পড়ে আছে। নিলয় কিছু বলার আগে মেয়েটা বলে, মারিয়া, এই আপনি কি কানা? চোখে দেখতে পান না নাকি? আজ তো একটা মেয়েকে এসে ধাক্কা দিলেন। উফ। সরি প্লিজ উঠুন। হাত বাড়াচ্ছেন? হাত ধরবো? কখনো না, নিজেই উঠতে পারবো। আচ্ছা। মারিয়া উঠে দাঁড়ালো। তখনই জিসান, বাদল আরও কয়েকটা ছেলে আসে সেখানে। মারিয়াকে বলে, কি রে, কি হয়েছে তোর? আরে দাঁড়িয়ে আছি, হঠাৎ এসে আমাকে ধাক্কা দিল, কানা একটা। সরি বলেছে। কিসের সরি? ওর ধাক্কায় আমার হাত থেকে মাছের অ্যাকোরিয়াম পড়ে ভেঙে গেছে। নিলয় তাকায় পাশে। আসলে এই তো ভাঙছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। জিসান বলে, শালা জরিমানা দে, মেডিসিন খরচ দে। এ কি ভাই, তোমরা এমন করে কথা বলছো কেন? ভদ্রতা শেখনি? ভদ্রতা বেটা বজ্জাত। মেয়ে দেখলে চোখ লক লক করে, সেই ধাক্কা দিলি, জিনিস নষ্ট করলি, এখন ভদ্রতা দেখাস? কিন্তু আমি তো। চুপ, দে 20,000 টাকা জরিমানা দে। 20,000? এত টাকা কেন? আমরা চাইছি দে, না হলে বাজারের লোক ডেকে মার খাওয়াবো দেখবি। নিলয় কিছু বলতে পারে না। কি একটা ফ্যাসাদে পড়ল রে। এমনিতে এখানে সে পড়াতে আসে, আবার যদি এমন মেয়েলি কোনো কেলেঙ্কারির কথা যদি স্টুডেন্টদের বাড়িতে যায়, কী যে হবে। আশেপাশে তাকায় নিলয়। হঠাৎ নিশি আসে সেখানে। নিশি এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপু, এই ছেলে মহা বজ্জাত একটা। দিনে দুপুরে মেয়েদের বিরক্ত করে। মেয়েটাকে এসে ধাক্কা দিয়ে বাজে কথা বলছে, মেয়েটার অ্যাকোরিয়াম ভাঙছে। কি করব এরে? পাবলিককে ডেকে কি পেটাবো? ওই ছেলে এসব কি? আপনাকে তো দেখে ভদ্র মনে হতো, তাহলে কি এসব চলে? না মানে আসলে আমি অটো আমি কি মানে শুরু করেছেন? কি বলবো বুঝতে পারছি না। জিশানকে করবি? 30,000 টাকা জরিমানা দিবি, না হলে পাবলিকের হাতে পিটানি খাবি। পাবলিকের পিঠানি প্লিজ। তাহলে জরিমানা? টাকা তো নেই। আব্বে তোরে হালা, কান ধরে উঠবোস কর এখানে। ওই না, ওরে দোকানের ভেতরে নিয়ে যা, সেখানে যা খুশি কর। নিলয়কে টানতে টানতে ফুচকার দোকানে আনা হয়। দোকানে নিলয়ের নাম করে 30 প্লেট ফুচকা অর্ডার দেওয়া হয়। তারপর 10 বার কান ধরে উঠবোস করে সেখান থেকে বের করে দেওয়া হয়। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। তারা সব ফুচকা খায়। হঠাৎ নিশির মনে হয় নিলয়ের সাথে কাজটা করা একদম ঠিক হয়নি, মজাটা বেশি হয়ে গেছে। আপু কি ভাবছেন? ভাবছি ছেলেটার সাথে মজাটা বেশি হয়ে গেছে। আমারও তাই মনে হয়। থাপড়াবো ধরে, এমনটা আর করবো না। যা হবার হয়েছে, থাক, তোরা আজকে দ্রুত ফিরতে হবে।
মন খারাপ লাগছে, বাবা বাসায়। ঠিক আছে। নিশি চলে যায় বাড়িতে। নিলয় বাড়িতে আসে। বাড়ি বলতে বাসা বাড়ি এটা। নিলয় ভাড়াতে থাকে, 4 তলাতে থাকে সে। বারান্দায় এসে টেবিলে বসলো। চোখ দিয়ে পানি পড়ছে নিলয়ের। হঠাৎ করে এমন কিছু হবে নিলয় বুঝতেই পারেনি। একবার ভাবে আর পড়াতেই যাবে না নিলয়, কিন্তু পরক্ষণে নিলয় নিজেকে বোঝায় যা হবার হয়েছে। নিশিও বাড়িতে এসে নিলয়ের কথা ভাবছে। ছেলেটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। যাওয়ার সময় একবার তাকিয়েছিল পিছনে, চোখে পানি টলমল করছিল, চাপা কান্না ছিল চোখে। এতটা বেশি মজা করাটা ঠিক হয়নি। আচ্ছা, সরি বলে নেব পরে দেখা হলে। এসবই ভাবতে থাকে নিশি। অ্যানিমাস, কই তুমি? আয়াস সাহেব তার অফিসের সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যানিমাসকে ডাকে। তিনি জানেন তার অফিসের সবগুলো ক্যামেরা অ্যানিমাস হ্যাক করেছে। আয়াস সাহেব ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যানিমাসকে ডাকে। আয়াস সাহেব চেয়ারে এসে বসলো। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। আয়াস কিছু বলতে যাবে তার আগে অ্যানিমাস বলে, আপনি তো আপনার ফোনে কারো নাম্বারে মেসেজ দিয়ে বলতে পারেন আমাকে খুঁজছেন। আমি বুঝে যাব আমাকে আপনি খুঁজছেন। তার মানে তুমি কি আমার ফোন হ্যাক করেছো? পৃথিবীতে 2 ধরনের মানুষকে বিশ্বাস করতে নেই। একটা হলো মিষ্টি কথা বলা মানুষ, আর একটা হলো হ্যাকারকে। মিষ্টি কথা বলা মানুষও এক প্রকার হ্যাকার হয়, কারণ তারা মাইন্ড হ্যাক করতে পারে। সেই মাইন্ড থেকে মনকে বশ করে। এরা এমনি হ্যাকারদের থেকেও ডেঞ্জারাস। এদেরকে আবার এমনি মানুষরাও ভালোবাসে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এনি। এনি? ওয়াও, সুন্দর নাম দিয়েছেন তো। আজকে আমি রাষ্ট্রপতির অ্যাকাউন্ট হ্যাক করব, সেটা গোটা দেশ লাইভ দেখবে। কেন? রাষ্ট্রপতি তো অনেক ভালো, দেশের জন্য কত কিছুই তো করলো। হ্যাকার আর খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা কি জানেন? কি? হ্যাকার মুখোশ খুললে সাধারণ মানুষ, আর খারাপ মানুষ মুখোশ করলে খারাপ মানুষই মনে হবে। তবে হ্যাঁ, খারাপ মানুষের চেহারা এমনিতে মায়াবী হয়। বাদ দেন, ডাকছেন কেন? নগর হাসপাতালের সমস্ত নেটওয়ার্ক ডাটাবেস আমার চাই। পেয়ে যাবেন। তারপর? অ্যানিমাসকে আয়াস ব্লক করে দেয়। আয়াস মুচকি হাসে। আয়াস নিজে তাকে ব্লক করলো এটা দেখে অ্যানিমাসকে আয়াস আসলেই চেনে না, তবে আয়াসকে অ্যানিমাস ভালো করেই চেনে। পরের দিন নিশি নিলয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু নিলয় আসে না। নিশির ভালো লাগছে না কিছু। বুঝতে পারে একদিন বাদে একদিন নিলয় এখানে আসে। নিলয় আসলে যেন তাকে কল করা হয়, সেটা বলে নিশি বাড়িতে চলে যায়। আজকে আর সে বের হয়নি, সারাদিন বাড়িতে কাটিয়েছে। এর মধ্যে অ্যানিমাস আয়াসকে নগর হাসপাতালের সব ডেটা হ্যাক করে দিয়ে দিয়েছে, যেটাতে অনেক প্রমাণ আছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আয়াস মুচকে হাসতে থাকে। নিশি পরের দিন দুপুরে বাড়ি থেকে বের হয়। কাশেম মামার ফুচকার দোকানে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে আসলো। নিলয় এখানেই এসে নামে। নিশি বুকে হাত বেঁধে একবার ওপাশ একবার এপাশ দেখছে। ওর লোকেরা দোকানের ভিতর থেকে নিশির এমন অস্থিরতা দেখে বোঝার চেষ্টা করছে নিশির আসলে কি হয়েছে, মুড অফ কেন নিশির। কিন্তু আপাতত কেউ সেটা জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। নিশির অপেক্ষা যেন শেষই হচ্ছে না। বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয়ের আসার কোনো নামই নেই। নিশি বাম পাশে তাকায়। হঠাৎ ডান পাশ থেকে একটা ট্রাক খুব গতিতে নিশির দিকে এগিয়ে আসতে থাকে। নিশি তখনই ডান পাশে তাকায়। পিছন থেকে ওর লোকেরা চিৎকার করে সরে যেতে বলে। নিশি দেখে ট্রাকটা ওর খুব কাছে চলে এসেছে। সরে যাওয়ার কোনো উপায় নেই, নিশ্চিত মৃত্যু হবেই ভেবে চুপচাপ দাঁড়িয়ে রইল। যদিও আকস্মিক ভয়ে নিশি সরতেও পারে না। চিৎকার করে ওঠে নিশি, চোখ দুটো বন্ধ করে বাঁচাও বলতেই কে যেন খুব জোরে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয় নিশিকে। নিশির গা ভারী লাগছে, সে হয়তো মরে গেছে কল্পনা করতেই আরও কেঁপে ওঠে। কিন্তু এই কি, সবার কথা শোনা যাচ্ছে কিভাবে? তার মানে নিশি মরেনি। নিশি চমকে উপরে উঠতে যায়, কিন্তু পারে না। একটা ভারী কিছু যেন ওর উপরে পড়েছে। নিশি মনে মনে বলে, বেঁচে আছিস কি সত্যি? তাহলে কি আমার ওপরে গাড়ি এসে পড়েছে? এত ভারী কেন? কিন্তু নরম মতো আছে। গাড়ির কি চুল হয়? চুল সেন? গাড়ির কি শার্ট পরা? কেমন গাড়ি? নিশি জিসানদের কথা শুনতে পায়। চোখ মেলে তাকায় নিশি। সাদা আকাশ, তার মানে গাড়ির নিচে সে না। তাহলে কে ওর উপরে? তাকিয়ে দেখে একটা মানুষ।
জিসান এসে উপরে থাকা মানুষটাকে টেনে তোলে অর্ধেক। নিশি দেখে যার জন্য সে অপেক্ষা করছিল সারাটা দিন, সেই ছেলেই তো। নিশির উপরে নিলয় পড়ে আছে, কিন্তু এ কি? জিসান নিলয়কে টেনে তুলতে গিয়ে হাত ফসকে নিলয় আবার নিশির উপরে পড়তে থাকে। তবে এবার ঘটে অন্যরকম ঘটনা। নিলয় সোজা নিশির ঠোঁটের উপরে নিজের ঠোঁট মেশায়, অর্থাৎ নিশির ঠোঁটের উপরে নিলয়ের ঠোঁট এসে পড়ে। নিশি চোখ বড় বড় করে নিল, সাথে সাথে নিশির লোকেরা হায় হায় করে ওঠে। ওরা আর দেরি করে না, দ্রুত নিলয়কে ওঠায়। তবে নিলয়ের হাতে পায়ে কপালে কাটছে, নিশিরও কাটছে, কিন্তু নিশি চুপচাপ শুয়ে আছে। মারিয়ার খুশি নিশিকে টেনে তোলে। সবাই নিশিকে ঘিরে বলে, আপু ঠিক আছেন? কোথায় লাগছে? আমরা দৌড়ে আসার আগেই ট্রাকটা কিন্তু ওই ছেলেটা বাঁচালো আপনাকে। নিশি কথা বলে না, নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিশির চোখ নিলয়ের ঠোঁটের দিকে। নিলয়ও নিশিকে দেখছে। ওরা যে অ্যাক্সিডেন্ট করে মরতে যাচ্ছিল সেটা যেন ওদের মাথাতেই নেই, কিন্তু আকস্মিক চুমুতে ওরা যেন কোথায় হারিয়ে গেছে। নিশিকে মারিয়া ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে আবারও চমকায় নিশি। নিশি সবার দিকে তাকায়। আপু ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আমরা ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আমরা আপনাকে হারাতে চলেছি। আপু, হাত কেটে গেছে আপনার, পিছলে গলায় কাছেও কাটছে। ডাক্তার ডাক। আমি ডাক্তার নিয়ে আসছি। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। নিশিকে পুরো ঘিরে রেখেছে সবাই। ডাক্তারকে নিয়ে আসে বাদল, কিন্তু সবাইকে সরিয়ে সে নিলয়কে খুঁজছে। কিন্তু নিলয় কোথায়? নিলয় আজকে আর পড়াতে যায়নি জেরিনকে। সে চলে এসেছে সোজা নিজের বাসায়। হাত পা কপালের অনেক জায়গাতে কেটেছে নিলয়। নিশি প্রায় ট্রাকের নিচে চাপা পড়ছিল। নিলয় অটোতে এসে নেমেছিল ঠিক কয়েক সেকেন্ড আগে অটোর ভাড়া দিতে। মানিব্যাগ বের করছিল, এমন সময় দেখতে পায় একটা ট্রাক নিশির দিকেই আসছে। নিলয় আর কোনো দিকে তাকায় না। গায়ে যতটা জোর ছিল সবটা প্রয়োগ করে নিলয় দৌড়ে যায়। ট্রাকটা নিশির গা ছোবে তার 5 সেকেন্ড আগে নিলয় ঝাঁপ দিয়ে নিশিকে নিয়ে পড়ে যায় দূরে। আর তখনই ট্রাকটা নিশির আগের জায়গাটা ক্রস করে। নিশি বেঁচে যায়। নিলয় ডাক্তারের থেকে মেডিসিন ব্যান্ডেজ নিয়ে রুমে এসে শুয়ে পড়ে। নিশিরও একই অবস্থা, তবে নিশি নিলয়ের কিসিং সিনটা ভুলতেই পারছে না। বাড়িতে এসে বিছানায় শুয়ে যতবারই চোখ বন্ধ করেছে ততবারই নিশি নিলয়ের আকস্মিক কিসের দৃশ্যটা মনে পড়ে মুচকি হেসেছে। ইস, ছেলেটা কি কিউট। তারপর পলাশ দুজন লোকের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে বলে, আর আমির বাচ্চারা, তোদেরকে একটা কাজ দিলাম, করতে পারলি না? ওই মেয়েটাকে মারতে পারলি না? কেন পুষছি তোদেরকে আমি টাকা দিয়ে? সে মরলে আমরা হাসপাতালে দাঁড় করাতে পারতাম। সামনে থাকে যা শালারা। ট্রাকের ড্রাইভার দুজন এমপি পলাশের থেকে ঝাড়ি খেয়ে বেরিয়ে যায়। পলাশই লোক পাঠিয়েছিল নিশিকে মারার জন্য, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে নিলয়ের জন্যই। নিশিকে ওরা প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু কোথা থেকে একটা ছেলে এসে সব কিছু নষ্ট করে দেয়। পলাশ রেগে গিয়ে ফ্লোরে মদের গ্লাস ছুঁড়ে মারে। ড্যাড, রিল্যাক্স। এত উত্তেজিত কেন হচ্ছ? মাথা ঠান্ডা করো। রাজনীতিতে এত উত্তেজিত হতে নেই। পলাশ সিঁড়ির দিকে তাকায়। তার ছোট ছেলে রাজ স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে হেঁটে পলাশের কাছে আসে, পলাশকে সোফাতে বসায়। রাজ মুচকি হেসে পলাশকে বলে, তুমি যত রাখবে তত অপোজিট পার্টির নেতারা তোমাকে সস্তা ভেবে নেবে, তার তোমার জায়গা থেকে তারা সরাতে পারবে। কি করবে এখন? আমার অবস্থা দেখছিস? এই শালা মিডিয়া একদম উঠে পড়ে লেগেছে। কি করব বুঝতে পারছি না। আরে ড্যাড, একটু ভাবো না কেন? এখন তুমি যত জোর খাটাবে তত তোমার সমস্যা বাড়বে। কি করতে বলছিস? ড্যাড, রাজনীতির মাঠে পা চাটতে হয়, আবার পা চাটাতেও হয়। এই নীতি তোমাকে অনুসরণ করতে হবে। এখন তুমি একটা সাংবাদিক সম্মেলন করবে, মিডিয়ার সামনে কাঁদবে, কাঁদতে কাঁদতে বলবে, আমারই ভুল, আমি ডাক্তারদের উপরে বিশ্বাস করেছিলাম,
হাসপাতালে চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমি রোগীদের খোঁজ খবর রাখতে পারিনি। আমি সেটার জন্য দুঃখিত। তবে যারা এই হাসপাতালে থেকে খারাপ সময় পার করেছে, আমি তাদের সব সময় পাশে আছি। আমার থেকে তারা সব ধরনের অনুদান গ্রহণ করবে। আর আমি হাসপাতাল থেকে খারাপ মেডিসিন, খারাপ ডাক্তার, খারাপ ব্যবস্থাপনা সব সরিয়ে ফেলবো। আসলেই তালা ঝুলুক আমার হাসপাতালে, তা বুঝতে পেরেছো? কিন্তু এগুলো বললে তো আমারই লস। ও ড্যাড, তোমাকে নমিনেশন যে কে দিয়েছিল এগুলো তুমি মিডিয়ার সামনে বলবে, কিন্তু কাজ করবে আবার আগের মতো। তোমার টার্গেট এখন হাসপাতালকে পাবলিকলি ওপেন করা। 10 জন গরিব মানুষ ধরে আনবে, টাকা দেবে, ওদেরকে শিখিয়ে দেবে যে তাদের বড় রোগ হয়েছিল। তুমি মানে চেয়ারম্যান নিজে থেকে একটা সময় তাদের সেই রোগ 30% টাকায় সারিয়ে তোলার ব্যবস্থা করেছিলে। লোকগুলোর পরিবারও যেন থাকে, কেঁদে কেটে যেন কথাগুলো তারা বলে। আরেকটা তাৎক্ষণিক চ্যারিটি প্রকল্প স্টার্ট করে দাও। সব পেপার সামনে দিয়ে বলবে, এইটা হলো আমার চ্যারিটি প্রকল্প। এইখানে এই নগর হাসপাতাল থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ডোনেট করা হয়, যেটার মাধ্যমে গরিব শিশু আর বৃদ্ধাশ্রম চলে। ব্যাস, কাজ শেষ তোমার। কাঁদবে আর বলবে হাসপাতাল বন্ধের কারণে সব কিছু শেষ হয়ে গেল, আর পাবলিককে সরি বলবে। আর প্রমিস রাখবে যে হাসপাতালের দায়িত্ব এবার যথাযথভাবে পালন করব। সব দোষ দায়িত্বরত ডাক্তারদের দেবে, তাহলেই খেলা শেষ। রাজের কথা শুনে পলাশ তো অনেক খুশি। তার ছোট ছেলে সবার সামনে বোকাশোকাভাবে প্রেজেন্ট করলেও সে যে কত বড় বুদ্ধিমান তার প্রমাণ পলাশ বারবার পায়। পলাশ মুচকে হেসে রাজকে জড়িয়ে ধরে। ওর ছেলে যে কত বড় জিনিয়াস সেটা প্রমাণ করলো। পলাশের জায়গাতে ওর ছেলেকে বসালে সে পাক্কা একটা খেলোয়াড় হবে। পলাশ সব কিছু রেডি করতে থাকে। দেশের যতগুলো বড় ডোনেট সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে পলাশ। তাৎক্ষণিক তিনি মোটা অঙ্কের টাকা ডোনেট করে দেন এবং সেসবের পেপারস হাতে নেন। এবার নতুন কিছু শুরু করবে সে। নিলয় মোচড়ে এসে নামলো। অটোর ভাড়া মিটিয়ে কাশেম মামার ফুচকার দোকানে চোখ পড়ে। ফুচকার দোকানটা স্বাভাবিক ভিড় থাকলেও যাদের উপস্থিতি রোজ নিলয় আর চোখে দেখে তারা নেই, মানে নিশিরা নেই সেখানে। নিশিরা আজ 2 দিন ধরেই নেই। নিলয় কাশেম মামার ফুচকার দোকানে আসলো। নিলয়কে দেখে কাশেম মামা বলল, বাবা তুমি আইছো? তুমি না আমাগো নিশিমারে বাঁচাইলা? না মানে আসলে আমি না, আল্লাহ চেয়েছিল তাই হয়েছে। নিশিমা তোমারে তার বাসায় যেতে কইছে। আচ্ছা, সে কেমন আছে? দেখতে গেছিলাম, ভালো আছে। তবে এর মা বাসায় থাইকা বের হইতে দিচ্ছে না কতদিন, তার লাইগা সে এখানে আইতাছে না। ও আচ্ছা, ধন্যবাদ। নিলয় সেখান থেকে চলে আসে। সে হাঁটতে থাকে, তার স্টুডেন্টদের বাড়ির সামনে আসে। বাড়িতে কতগুলো গাড়ি, হয়তো জেরিনের বাবা বাড়িতে। এই সময়টাতে কেউ থাকে না, সেই জন্য নিলয় পড়াতে আসে এই সময়টা। কারণ নিলয়ের কোলাহল, বাড়ি ভর্তি লোক পছন্দ না। নিলয়কে দেখে দারোয়ান গেট খুলে দেয়। তারপর মেইন দরজায় এসে কলিং বেল বাজায় সে। কিছু সময় পর খট করে দরজা খোলার শব্দ হয়। জেরিন দাঁড়ানো। নিলয়কে দেখে বলে, টিচার, আপনি গতদিন আসেননি কেন? একটু কাজ ছিল। আচ্ছা, ভিতরে আসেন। বাসায় আজকে বাবা, আপু সবাই আছে। আচ্ছা। নিলয় ভিতরে আসে। সোফাতে জেরিনের বাবাকে বসে থাকতে দেখলো। জেরিনের বাবা জেহানকে বসে পত্রিকা পড়তে দেখে। নিলয় গিয়ে সামনে দাঁড়ায়। নিলয়কে দেখে বলে, আরে নিলয়, কেমন আছো? কখন আসলে? এইমাত্র স্যার। আচ্ছা, বসো। না মানে স্যার, পড়ানোর পর কথা বলি। ও ওকে, ঠিক আছে, যাও তাহলে। নিলয় জেরিনের রুমে আসলো। জেরিন বই নিয়ে বসে আছে। নিলয় সামনে চেয়ারে বসে বলে, হোমওয়ার্ক কই?
এই তো টিচার, এই নিন খাতা। এ কি, এটাতে মাত্র 5টা অঙ্ক কেন? আপনি তো বলেছেন যা হবে না তা রেখে দিতে, 5টা ছাড়া বাকি একটাও হবে না। হতো যদি কিছুটা ধারণা দিতে। বললাম ফোন নাম্বারটা দেন, তাহলে ফোন করে জেনে নিতে পারতাম। চুপ থাকো। কি রে, এখনো না খেয়ে বসে আছিস? তোকে দিয়ে যে আমি কি করব, আমি সব সময় জ্বালাস। তোর আঙ্কেলের লাইফে একদম গোল্লাই গেছিস। ধুর, ভাল লাগে না। নিলয় জামিলা আন্টির চিৎকার শুনতে পায়। নিলয় সেদিকে তাকায়। চিৎকারটা পাশের রুম থেকেই আসছে। নিলয় সেদিকে তাকাতেই বলে, মা আপুকে বকা দিচ্ছে। হাসি পায় আমার। আপু এত বড় হয়েও রোজ মায়ের কাছে বকা খায়, কান টানাও খায়। আপু একটুও মায়ের কথা শোনে না। মায়ের ইচ্ছে ছিল আপু চাকরি করবে, তা না করে। চুপ। তোমার আপুর বায়োডাটা শুনতে চাইছি। হোমওয়ার্ক করনি কেন? হাত দাও। হাত দিব? হাত ধরবেন? ইস! জেরিন হাত বাড়াতেই নিলয় তার ব্যাগ থেকে কাঠের স্কেল বের করে এক হাতে পরপর 5টা বাড়ি দেয়। জেরিন অবাক হয়ে গেছে। সে বুঝতে পারে এই টিচার অন্য টিচারদের মতো না। অন্য টিচার এসে জেরিনের সাথে ফ্লার্ট করত, কিন্তু নিলয় পুরো উল্টো। জেরিনের হাত লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় কিছু বলতে যাবে তার আগেই পাশের রুম থেকে চিৎকার শুনতে পায়, উফ মা, খেতে ভালো লাগছে না। বকো কেন খালি? বাইরে যাচ্ছি, থাকো তো। একদম পা কেটে রেখে দেবো যদি বাহিরে যাওয়ার নাম করেছিস। এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে আবার বাহিরে যাবে? থাপ্পড় চিনিস? মা ঠিক আছি তো। আচ্ছা, উঠানে তো যেতে দিবে নাকি? উঠোনে যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে বলে দিলাম। যদি দেরি হয় তাহলে তোর বাড়িতে ঢোকা বন্ধ। আচ্ছা। দরজা খোলার শব্দ হয়। কেউ একজন বেরিয়ে যায় বাইরে। নিলয় দেখে জেরিনের রুমের দরজার পর্দার উপাশে কেউ একজন হেঁটে চলে যায়। নিলয় জেরিনকে পড়াতে থাকে। আজকে নিলয় সুন্দর করে পড়াতে থাকে জেরিনকে, সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। ড্রয়িং রুমে এসে দেখে জেহান সাহেব নেই। নিলয় দরজা খুলে বের হয়, কিন্তু তখনই কারোর সাথে ধাক্কা লাগে। নিলয় হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে পড়া থেকে তাকে আটকায়। নিলয় তার মুখের দিকে তাকায়। নিলয় অবাক হয়, কারণ যাকে ধরেছে সে হলো একটা মেয়ে, আর নিলয় সেই মেয়েটাকে খুব ভালো করেই চেনে, কারণ মেয়েটা হলো নিশি। নিশিও নিলয়কে দেখে হতবাক হয়, হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় দরজার খিলে 1 হাত দিয়ে ধরে, আর 1 হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে হেলে আছে। দুজনেই কল্পনাতে হারিয়ে যায় কোথাও। এভাবে প্রায় 1 মিনিট থাকার পর দুজনের হুঁশ ফেরে। নিলয় নিশিকে সোজা করে দাঁড় করায়। দরজাটা ঠিকমতো আটকে দ্রুত পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় নিশি পিছন থেকে ডাক দেয় নিলয়কে। ওই নিলয়, আপনি এখানে? আমাকে দেখতে এসেছেন নাকি? নিলয় চমকে ওঠে, বুকের ভিতর কেমন কাঁপতে শুরু করেছে। একদিন আগের সেই আকস্মিক চুমুর দৃশ্যটা চোখের সামনে ভাসতে থাকে। নিলয় লজ্জায় একদম চুপসে গিয়েছে, নিশির দিকে তাকাতেও পারে না। নিশি দ্রুত নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নিশির দিক থেকে চোখ সরিয়ে নেয়। নিশি বলে, কি ব্যাপার, কথা বলেন না কেন? আর সেদিন কোথায় হারিয়েছিলেন? কত খুঁজলাম আপনাকে। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? আমি ঠিক আছি। তোতলাচ্ছেন কেন? না মানে, আসি, আমার কাজ আছে। যাবেন তো? তা বলেন, এখানে কি করছেন? আমাকে দেখতে এসেছেন? ঠিকানা দিল কে? কাশিম মামা নাকি আমার লোকেরা? না মানে, আমি আপনাকে দেখতে এসেছেন তাই তো? না না, তার মানে? মানে এটা কার বাড়ি? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আর এটা আমার বাড়ি। এই বাড়ির বড় মেয়ে আমি। কেন বলুন তো? না, কিছু না। নিলয় আর দাঁড়ায় না, হনহন করে হেঁটে চলে যায়। নিশি নিলয়ের পালানো দেখে হেসে ফেলে। জামেলা বেগম নিচে আসে। নিশিকে উঠানে গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে মা, আমাকে যে ছেলেটা অ্যাক্সিডেন্টের দিন বাঁচালো, সেই ছেলেটা এসেছিল আমাকে দেখতে। কি বলিস? আমাকে ডাকলি না কেন? ছেলেটাকে ধন্যবাদ দিতে হবে।
খালি মুখে চলে গেল কেন? তুইও না কি করিস, মানুষকে ঠিকমতো মূল্যায়নও করতে পারিস না। এই মা, তুমি খালি বকা দাও কেন? কিন্তু সে বাড়ির ভেতরে কি করছিল? আমি তাকে বাড়ির ভেতর থেকে বের হতে দেখলাম। ধাক্কা খাইলাম দরজায়। মানে আমি যখন ঢুকতে যাব তখন সে বের হচ্ছিল। কি করছিল ভেতরে? বাড়ির ভিতরে? তোর লোকেদেরও বাড়ির ভিতরে আসতে এখন বারণ করে দিয়েছি। তাহলে আর কে আসবে? কার অনুমতি আছে এখানে ঢোকার? তো আমি কি জানি তুমি কারবার ঢুকতে বারণ করে? কে ঢুকে জানি না। আমাদের বাড়ির সবাই, আর জেরিনের টিচার তো ঢুকবে। জেরিনের টিচার? ওর জন্য টিচার কবে পেয়েছো? একদিনও তো বলো নাই। তোর সময় হয় নাকি বাড়িতে কি ঘটে সেটা জানার? যাই হোক, কাজ আছে আমার, তুই থাক তোর মতো। একটা কাজের নাই মেয়েটা। জামিলা বেগম চলে যায় এখান থেকে। নিশি কি করবে বুঝতে পারছে না। নিলয়ের কথা মনে পড়ছে। ছেলেটা বারবার তাকে সেভ করে। ছেলেটা বেশ অসাধারণ। সব টিভিতে একটা অ্যানিমেটেড মুভি দেখানো হচ্ছে। চ্যানেলগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অ্যানিমাস। সেই অ্যানিমেটেড সিনেমাতে দেখানো হচ্ছে একটা ছেলে তার মাকে রাস্তার পাশে বসিয়ে রেখেছে। মাটা অনেক অসুস্থ। ছেলেটা ছোট, 10 বছর বয়স। অসুস্থ মাকে ল্যাম্পপোস্টের নিচে রেখে ডাস্টবিনের দিকে যায়। অনেক মানুষ হেঁটে যায়। সবাই ছেলেটার দিকে তাকায়। ছেলেটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে আনে, কিন্তু সেটা পচা বাসি খাবার। ছেলেটা যখন তার মায়ের কাছে আসে তখন কিছু পুলিশ এসে তার মাকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে সরে যেতে বলে। এর কারণ সেখানে রাষ্ট্রপতি আসবে। ছেলেটা পুলিশের হাতে পায়ে ধরতে থাকে। কিছু সময় পর সেখানে রাষ্ট্রপতি আসে। রাষ্ট্রপতির গাড়িতে রাষ্ট্রপতি লেখা। ছেলেটা সেই গাড়ির দিকে তাকিয়ে আছে। রাষ্ট্রপতি গাড়ি থেকে নামে। ছেলেটা গাড়ির কাছে যায়। রাষ্ট্রপতিকে অনুরোধ করে তার মায়ের জন্য খাবার কিনতে হবে, টাকা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রপতি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে সহ তার মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য পুলিশদের বলে। পুলিশগুলো গিয়ে ওদের লাঠি দিয়ে পিটাতে থাকে। সেখানেই পিচ্চি ছেলেটার মা লাঠির আঘাতে মারা যায়। ছেলেটা ইট নিয়ে রাষ্ট্রপতির গাড়ির কাছে ছুঁড়ে মারে, আর গাড়ির কাঁচ ভেঙে যায়। তারপর ছেলেটা দৌড়ে পালায়। পিছনে তাকায় না সে। এরপর হঠাৎ টিভির স্ক্রিন কেমন ঝিরঝির করে ওঠে কয়েকবার। তারপর হঠাৎ করেই স্ক্রিনে অ্যানিমাসকে চলে আসে। সবাই ভয় পায়। অ্যানিমাস স্ক্রিনে এসে বলে, A devil who lost paradise at the beginning of creation because of his arrogance. Devil has come to make people devil. Now I have become a devil too. So my name is Animus. লাইভ চলছে টিভিতে। অ্যানিমাস বসে আছে তার পিসির সামনে। স্ক্রিনের একপাশে কর্ণফুলী ব্যাংকের দৃশ্য। মেন স্ক্রিনে ব্যাংকের অনলাইন সব ডেটা অ্যানিমাস তার কাছে নিয়ে নিয়েছে। ব্যাংকের ম্যানেজার, মালিক, এমনকি যাদের অ্যাকাউন্ট আছে সবাই টিভিতে লাইভ দেখছে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারছে না। অ্যানিমাস থামে, সবার উদ্দেশ্যে বলে, ভাবছেন কারেন্ট অফ করে দিয়ে আমার হ্যাক বন্ধ করবেন? নো, সেটা কখনো পারবেন না, কারণ আমার কাছে আলো থাকবেই। হ্যাক করে সেটাও আমি বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাক করেছি। অ্যানিমাসের পাগলামি দেখতে থাকে। মাত্র 10 মিনিটের ভিতরে কর্ণফুলী ব্যাংকের সব অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যানিমাসের কাছে চলে আসে। অ্যানিমাস একটা অ্যাকাউন্টের উপরে এসে থামে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা সবার সামনে দেখায়। অ্যানিমাস মুচকি হেসে বলে, This account is owned by the Home Minister. There are 30 crore rupees in the bank account, but now all the money will be hacked. Good night. তারপর টিভির টেলিকাস্ট বন্ধ করে দেয় অ্যানিমাস। পুরো দেশ শুধু চেয়ে চেয়ে দেখলো হ্যাকারের পাগলামি। কিন্তু কে অ্যানিমাস? সে এত পাওয়ারফুল কেন?